অন্যের সম্পদে হাত ডোবাবার দরকার হয় না, তাদের স্বপ্ন ভেঙে দেওয়ার কোনো অধিকার আমার নেই। ডাবল শো হচ্ছে, ট্রিপল শো হচ্ছে, এটা আমাদের ব্যর্থতা। আমরা প্রত্যেকে নিজেদের খুব চালাক ভাবি, ধরি মাছ নাচুই পান, আর যত মত তত পথ তো থাকবেই। বাংলা ভাষায় বলতে গেলে আঁতলামি হয়ে যাবে। আমি চুরি করতে ভীষণ ভালোবাসি, সবাই তো উন্মাদ নয়, আমরা ধীরে ধীরে পরগাছা হয়ে উঠেছি। প্রত্যেকে আড়ালে কত যে নিজ কাজ করি। যদি দিল্লি টাকা বন্ধ করে দেয়, আমি এটার পক্ষে। এখন মানুষের কথা বলার সময় নেই, তাই বলে অসামাজিক কাজ। আমি সিরিয়ালে যাব, তাদের কোনো রিপারকাশন নেই। আমি সিনেমায় যাব, বাড়ির লোকজনকে তুমি চিনলে না, বেঁচে থাকবে একজন, আমি সেই সৌভাগ্যবান। আবার সেই ভয় পাচ্ছি, আমি কি বেশ্যা হলুম নাকি, যদি কামড়ে দেয়। সে হচ্ছে রবীন্দ্রনাথ। দ্যাটস অল। নমস্কার, ফোর্থ ওয়ালের নতুন এপিসোডে আজ আমার সঙ্গে যিনি আছেন তাকে আপনারা সবাই চেনেন, কিন্তু তাকে আপনারা বেশি চেনেন যে কারণের জন্য, সিনেমায় এবং টেলিভিশনের দৌলতে। কিন্তু যে কারণে আমাদের ফোর্থ ওয়াল চ্যানেলটা, সেটা হচ্ছে যে আমরা অনেক এরকম মানুষকে বেশি চিনি সিনেমা এবং টেলিভিশনের দৌলতে, তাদের চেনা উচিত ছিল মঞ্চের দৌলতে। তেমনই একজন মানুষ ঋষি মুখার্জি। তিনি সর্বক্ষেত্রেই স্বনামধন্য, তাই আর এর থেকে ডিটেল তার পরিচিতি দেয়া মানে সেটা ধৃষ্টতা, আমি সেটা দেব না। আমি সরাসরি ঋষিদার কাছে আসবো যে ঋষিদা, তুমি আমাকে একটুখানি, যেটা আমার জানার, মানে আমার দর্শকদেরও এটা অবভিয়াসলি জানার, যে সময় দাঁড়িয়ে মানুষ খুব বেশি করে আমরা দেখেছি যে অনেকে আজকে থিয়েটারও করতে আসেন, যে এখানে দু একটা জায়গায় করলে থিয়েটারের অভিনেতা হিসেবে হয়তো টেলিভিশনে তাড়াতাড়ি সুযোগ পাবো বা কিছু। সেইখানে এই দুটো প্ল্যাটফর্ম থাকা সত্ত্বেও কোন নেশা, কোন সব কিছু তোমাকে মঞ্চে আটকে রাখলো? হ্যাঁ, মানে মজা হচ্ছে যে আমি তো 1985 থেকে অভিনয় করছি, মানে সিনেমা বা সিরিয়াল। তো সেই সময় 1985-তে সিনেমাই আছে, সিনেমাতে অভিনয় করেছি। তারও আগে ছোটবেলায় অভিনয় করেছি, এক যে ছিল বাঘ, তপন সিনহার। তারপরে ওই 1985 থেকে অভিনয় করতে 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 মোটামুটি মানে 99-98 সাল থেকে না আমার মাথায় একটা থিয়েটারের ভূত চেপে গেছিল। আর এই যে নেশা বললেন, নেশাটা হচ্ছে মঞ্চের নেশাটা বোধহয় সব থেকে বড় নেশা। আর কোথাও গিয়ে মানে ব্যাপারটা একটু ইন্টেলেকচুয়াল ব্যাপার হয়ে যাবে, বা বাংলা ভাষায় বলতে গেলে আঁতলামি হয়ে যাবে। আমার মনে হচ্ছিল এবার বোধহয় আমার কিছু বলার আছে, যে কথাগুলো আমার বলা দরকার। আমার প্রথম যে নাটকটা শুরু করি, ভদ্রেশ্বরীর গল্প, যেখানে আমার বলার কথা ছিল এবং বলার চেষ্টা করেছিলাম, সেটা হচ্ছে আমরা শিকড়কে ভুলে যাচ্ছি একদম। এবং পরপর যে নাটক আজও অবধি করছি, সেগুলো ওই শিকড়ের গাঁথা, শিকড়ের কথা, যে আমাদের এত সম্পদ, সেই সম্পদের বাইরে গিয়ে অন্যের সম্পদে হাত ডোবাবার দরকার হয় না। হ্যাঁ, অন্যের সম্পদ আমাকে আকৃষ্ট করতেই পারে, কিন্তু আমার কাছে ফিলোসফিটা সবার মধ্যেই বিভিন্ন রকম আলাদা আলাদা ফিলোসফি। মানে অভিনয়টা তো ওই অভিনয় আমার কথায়, অর্থাৎ অভিমানে টুয়ার্ডস নয়, নিজের জন্য। এই যে নিজের জন্য করতে গিয়ে আমার মনে হয়েছিল কিছু কথা বলা দরকার এবার, যে কথাগুলো আমরা হারিয়ে ফেলবো, যে কথাগুলো আমরা পৌঁছতে পারবো না, সেই কথাগুলো এবার দিস ইজ দ্য হাই টাইম। এবং আমি চিরকালই একটা জিনিসে বিশ্বাস করি, সেটা হচ্ছে আমি যখন যে কাজটা করব সেই কাজটাতেই মনোনিবেশ করে থাকবো। আমি যদি আজকে সিনেমাও করতাম, সিরিয়ালও করতাম, তাহলে কিন্তু আমি থিয়েটারটায় মন দিতে পারতাম না। থিয়েটারটা আমার কাছে একটা গৌণ ব্যাপার হয়ে থাকতো, মুখ্য চরিত্র হয়ে উঠতো না। আমার সাথে যে ছেলে মেয়েগুলো আছে, আমরা যে একটা দল গঠন করেছি, নবময়ূখ নাট্য সংস্থা, এখানে তো বহু স্বপ্ন নিয়ে ছেলে মেয়েরা আসে। তারা চায় সিরিয়ালে অভিনয় করতে, তারা চায় সিনেমায় অভিনয় করতে। তাদের স্বপ্ন ভেঙে দেওয়ার কোনো অধিকার আমার নেই। এটার সাথে অ্যাডজাস্ট করে তারা থিয়েটারটা করবে। আর আমি উদাহরণ কাকে দেব? আমার সহধর্মিনী যে স্বাগতা মুখার্জি থিয়েটারটাও চুটিয়ে করছে, সিনেমা সিরিয়াল চুটিয়ে করছে, কিন্তু যে বানায়, যার সমস্তটা মাথায় রাখতে হয়, সে যদি গিয়ে সিনেমাও করলো, সিরিয়ালও করলো, তাহলে কোনোটাই
ধরি মাছ নাচুই পানি হয়ে যাবে। আমি চিরকালই যে কাজটা করেছি মন দিয়ে করার চেষ্টা করেছি। যদি কোনোদিন থিয়েটার না করি আমার আফসোস থাকবে না, কিন্তু আমি তখন ওই হাফ হার্টেড একটু থিয়েটার করি আর একটু অন্য কাজ করি সেটা করব না। আমি তখন অন্য কাজটিতেই মন দেব। তো যে জন্য আমার অভিনয়ে, সিনেমা, সিরিয়াল করে এসে থিয়েটারটা যখন করতে বসেছি তখন শুধু থিয়েটারটাই করছি, এবং এটাই আমার কাছে মুখ্য যে এই মঞ্চের মাধ্যমে, এমনিতেই তো খুব জানা কথা যে মঞ্চের দর্শক খুব সীমিত, কিছু একটা নিস ক্লাসকেও আমরা বলি যে তারাই মেনলি মঞ্চের দর্শক, খুব যে ওই মাসি ব্যাপারটা এখনো নয় সেভাবে। হ্যাঁ, কারণ এটা আমাদের ব্যর্থতা। কই অন্যান্য জায়গায় দেখতে গেলে হ্যাঁ ওদের এত থিয়েটার হয় না কোথাও, আমাদের এখানে রেগুলার থিয়েটার হচ্ছে, ছুটির দিন হলে ডাবল শো হচ্ছে, ট্রিপল শো হচ্ছে, এত থিয়েটার তো আর কোথাও হয় না। তো আমাদের এখানে যে এই এতগুলো থিয়েটারের চল, সবাই তো উন্মাদ নয়, নিশ্চয়ই প্রত্যেকে কিছু ভাবছে, প্রত্যেকে কিছু বলতে চাইছে। সেই বলার জায়গাটা থেকেই যে যার মতো নিজের পথ বেছে নিচ্ছে, আর যত মত তত পথ তো থাকবেই, একদম সেই অনুযায়ী আমরা এগোচ্ছি। আমার এই কারণেই থিয়েটারের দিকে মনোনিবেশ করে থাকা, অন্য কোনো দিকে তার সাথে নয়। আর একটা কথা ঋষিদা খুব যেটা আসে যে মানে আমরা যখন ধারাবাহিকতার কথা বলি, তো একটা ব্যবহার আমরা ধারাবাহিকতার করি যে তার সে কিরকম ভাবে কন্টিনিউয়াসলি সে ভালো হোক বা সে খারাপ হোক, যাই হোক তার একটা ওই এটা বজায় রাখা, লিনিয়েজটা বজায় রাখা। আর একটা দিক থেকে যদি আমরা দেখি যে সমস্ত শিল্পেরই তো একটা ধারা হয়, তো আমরা কি কোন ধারাকে বেছে নেব আমার কাজের জন্য। তুমি যখন নাটকের দল করলে বা তুমি যখন শুরুতে যখন কাজ করবে মনস্থ করলে যে আমি নাটকটাতেই থাকবো, তখন তোমার যারা পূর্বসূরি তাদের কি কারুরকে তুমি সামনে রেখেছিলে যে আমি এর যে ধারাটা এইটার উপরে আমি কাজ করে সেটাকে আমি নিজের একটা সিগনেচারের মধ্যে ফেলবো, কিন্তু আমার ওই ধারাটা বজায় থাকবে। আমরা যদি ঘরানার কথাও বলি যে আমরা নাটকের, তো সেইটা কিরকম ভেবেছিলেন? অবশ্যই আমার মাথার উপরে ছিলেন শ্রী খালেদ চৌধুরী। তো খালেদদার একটা দৃষ্টিভঙ্গি ছিল এই লোকনাট্য নিয়ে বা লোক সাহিত্য নিয়ে বা লোকজ যে কোনো বিষয়বস্তু নিয়ে, উনি সেটাই আমার মধ্যে সঞ্চারিত করতে চেয়েছিলেন, এবং সেটাই আমার কাছে সুরাপান হয়ে গেছে এবং এত নেশাগ্রস্ত হয়ে গেছি। এই যে এখন একটা নাটক করছি বোকা লোকের থিয়েটার, অ্যাকচুয়ালি আমরা প্রত্যেকে নিজেদের খুব চালাক ভাবি, কিন্তু সংসারে আমরা কিন্তু প্রত্যেকে বোকা। আমরা প্রত্যেকে কোনো জায়গায় আমরা ঠকি, এই কথাটা ঠিক নয়, আমরা বোকা। যেভাবে সে সব জানে সে হচ্ছে সব থেকে বড় বোকা। তারপরে যারা ভাবে যে আমি যেটা করছি সেটাই ঠিক, সে আরেক ধরনের বোকা। এমনি করতে করতে সত্যিকারের যে বোকা সে ফেলিয়ে শুধু দেখে, সে ভাবে যে এতগুলো বোকার মধ্যে আমি কোথায় নিজেকে ঠাঁই দিই। নাটকের বিষয়বস্তুটাও তাই। আর আমরা ধরেওছি সেখান থেকে যে এই যে কতগুলো লোক, কতগুলো ছেলে মেয়ে আমরা বলে দিই পকেট মার, তার হয়তো সত্যি কোথাও একটা খামতি আছে, সে হয়তো বুঝতে পারছে যে এই সংসারে সে রিক্সা টানতে পারবে না, আমাদের মতো হঠাৎ রং চং মেখে সিনেমায় নামতে পারবে না, তাকে তো কিছু করে নিজের রোজগারটা করতে হবে। একদম হ্যাঁ, তাই বলে অসামাজিক কাজ, তাই বলে একটা নীচ কাজ। আমি ভাবছি নীচ কাজ, আমি যে প্রত্যেকে, আমি তুমি ইচ অ্যান্ড এভরিওয়ান, প্রত্যেকে আড়ালে কত যে নীচ কাজ করি তার হিসেব বোধহয় কেউ রাখি না। আমাদেরটা জানতে পারে না, কারণ আমরা একটা ভালো পোশাক পরে থাকি, একটা বদমাইশ বোকা বোকা হাসি হাসতে পারি, দ্যাটস অল। আর ওরা একদম সমাজের মধ্যে থেকে সমাজটাকে বদলে দিতে চায়, ওদের জিনিসটা ওরা কেড়ে নিতে চায়। তফাৎটা কি? যেমন নাটকটার নামই বোকা লোকের থিয়েটার। এই যে তুমি যেটা বললে যে আমরা এই যে বোকারদের কথা বললেই তখন স্বাভাবিকভাবেই আমাদের সমাজনীতি আর রাজনীতি চলে আসে, যে আমরা যখন আমাদের ভোটাধিকার প্রয়োগ করি
প্রত্যেকবারই আমি কেন্দ্র রাজ্য সমস্ত স্তরেই দেখি যে আমরা দিনের শেষে গিয়ে বোকা প্রতিপন্ন হয় সাধারণ মানুষ। এটা একটা কালচার। তো এই কালচারের বিরুদ্ধে অনেক সময় আমরা আগে দেখতাম যে অন্যরকমভাবে স্যাটায়ারিক্যালভাবে কিছু কাজকর্ম হতো। তো রিসেন্টলি স্যাটায়ার ব্যাপারটা একটা স্থূল পর্যায়ে গিয়ে ঠেকেছে। স্যাটায়ার জিনিসটা আর আমরা সেভাবে দেখতে পাই না, কিন্তু স্যাটায়ারটা খুব বেশি করে সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক হয়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় কিন্তু আমরা স্যাটায়ার দেখতে পাই, যেটা আমরা আগে শিল্প মাধ্যমে দেখতে পেতাম। এইটাকে তুমি কিভাবে দেখছো যে শিল্পের মাধ্যমে তারা স্যাটায়ারটা না কেউ করছেন না, বা সেটা কি ভয়, নিছকই ভয় যে কেউ ভাবছে আমার গ্র্যান্ড বন্ধ হয়ে যাবে, কেউ ভাবছে আমার, এটা ভয়ের জন্য, না সোশ্যাল মিডিয়ার রিচটা যে কোনো শিল্প মাধ্যমের থেকে বেশি বলে স্যাটায়ারটা ওইখানে গিয়ে পড়লো? না, আমরা ধীরে ধীরে পরগাছা হয়ে উঠেছি। আজকে কতদিন ধরে আমরা দিল্লির টাকা পাই? খুব কম দিন, সেই বহু পুরনো যুগ থেকে পাই না। তখন তো আমরা বেশ নিজেরা জোগাড় করে টাকা, দর্শকদের টাকার উপরে নির্ভর করে আমরা তো খুব সুন্দর সুন্দর থিয়েটার বানিয়েছি, মানে এক্সেক বড়িয়া, একদম দারুণ দারুণ। তারপরে যেই টাকাগুলো আসতে শুরু করলো তখনই প্রবলেমটা তৈরি হয়ে গেল, আমরা পরনির্ভরশীল হয়ে পড়লাম। আমাদের গাছটার জন্য তখন একটা শক্ত বাঁশ লাগে, আমরা তাকে জড়িয়ে জড়িয়ে ওঠার চেষ্টা করি। এই রে, বাঁশটায় যদি ঘুম ধরে যায়, যদি দিল্লি টাকা বন্ধ করে দেয়, তার জন্য কি করতে হবে? যা যা ভুলভাল কাজ করা যায় আমি সব করি। বেসিক্যালি আমরা আসল যে জিনিসটা হারিয়ে ফেলেছি সেটা হচ্ছে আমাদের চিন্তা ভাবনা। দেখো, সোশ্যাল মিডিয়া, আমরা যখন ছোট থেকে বড় হচ্ছিলাম আমাদের চোখের সামনে ট্রানজিস্টার থেকে আস্তে আস্তে দূরদর্শন এলো, দূরদর্শন থেকে বিভিন্ন বদল হতে 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 হঠাৎ করে গত 4, 5, 6, 7 বছরে সোশ্যাল মিডিয়াটা দাঁড়িয়ে গেল। ইনস্টাগ্রাম, ফেসবুক, এইগুলো যে দাঁড়িয়ে যাচ্ছে, তারপর এখন ইউটিউব, সেখান থেকে বেশ রোজগারও করতে পারছে অনেকে। সুতরাং সেটার জন্য তারা কাজগুলো করে যাচ্ছে বিভিন্ন রকম। কেউ হয়তো রান্না বান্নাটাকে দেখাচ্ছে বারবার, তার থ্রু দিয়ে কাজ আসছে। কেউ হয়তো তোমার মতো সুন্দর জিনিস করছে, থিয়েটারটা নিয়ে কাজ করছে, বা অন্যান্য শিল্প মাধ্যম নিয়ে কাজ করছে। কিন্তু এই যে সমাজটা এগোচ্ছে, আমি এটার পক্ষে। আবার নতুন, আবার বছর 2, 3, 4 পরে সোশ্যাল মিডিয়ার উপরে আর একটা কিছু দেখবো, আমরা সেখানে ঝাঁপিয়ে পড়বো সমস্ত। আজকে আনন্দবাজারে যা যা বিজ্ঞাপন দেওয়া হতো থিয়েটারের, আজকে কিন্তু তার 10%, 20% দেওয়া হয়, কারণ বাদ বাকিরা সবাই নির্ভর করে ফেলেছে সোশ্যাল মিডিয়ার উপর। এবং আমরা যে ছোট থেকে শুনে শুনে এসছি, মুখে মুখে প্রচার হয় নাটকের, এখন হয় না। এখন মানুষের কথা বলার সময় নেই। এখন মানুষ যাকেই দেখবে রাস্তায়, ট্রেনের সাথে ধাক্কা লাগছে, বাসের থেকে ধাক্কা লাগছে, রাস্তায় উল্টে পড়ে যাচ্ছে, সবার হাতে মোবাইল খোলা। তার জন্য আমরা নতুন জিনিস পেয়েছি কি? ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা তো নতুন জিনিস পাচ্ছি। এখন সাদা কালো দুটোই সারা জীবন থাকবে, তুমি সাদাটা দেখবে না কালোটা দেখবে, সেটা তোমার চয়েস। আর একটা, এই যে ওটিটির কথা বললে, বা তুমি যে মিডিয়ামটার কথা বলছো সোশ্যাল মিডিয়াতে, সত্যিই এটা হয়তো অনেক বেশি মানুষকে আমরা রিচ করতে পারছি। তো অনেককে আমরা দেখি এখন যে তারা তাদের ইউটিউব চ্যানেল তৈরি করে তাদের যেগুলো দীর্ঘদিন যে নাটক মঞ্চস্থ হয়েছে, হওয়ার পরে তারা সেইটার একটা রেকর্ডিং করে তারা তাদের ইউটিউবে রাখছেন। হয়তো এটার একটা মানে থেকে যাওয়ার ব্যাপার থাকে, কিন্তু তোমার কি মনে হয় যে একটা মঞ্চের নাটক, তুমি কি কখনো সেটা করেছো? নবমীখের কোনো নাটককে কি তুমি ইউটিউবে মানে ভার্চুয়াল প্ল্যাটফর্মে রেখে দেওয়ার করতে পারো? সেটা তো ভালোই একটা জিনিস। যদি আজকে সৌম্যমিত্রের সমস্ত নাটকগুলো থাকতো, আমরা কত এনরিচড হতাম। যদি অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের নাটকগুলো থাকতো, আমরা কত কিছু আরো ভালো পেতাম। হ্যাঁ, এখন যেগুলো হচ্ছে, অনেকে সেই ইউটিউবে সেগুলো সংগ্রহ করে রাখছে। আমি যে বললাম, আমি এইটা জানি না যে কতদিন, এটার পরেও হয়তো নতুন কিছু একটা বেরিয়ে আসবে, সেটার দিকে আমরা সবাই ঝাঁপিয়ে পড়বো। কিন্তু চলছে তো, সুন্দর চলছে। এবং আমার মনে হয় আমরা সবাই মিলে যদি পজিটিভ দিকগুলো খুঁজি, তাহলে আমাদের মধ্যে থেকে এই নেগেটিভিটিটা হারিয়ে যাবে। আমরা ওই হ্যাঁটাই বলতে শিখবো, উল্টো শব্দটা শিখবই না। আর এই জায়গায় আমি তোমাকে বলি যে তুমি দূরদর্শনের কথা উঠলো, দীর্ঘদিন দূরদর্শনে তুমি জেলার অভিনেতাদের নিয়ে
কাজ করেছো। অভিনয় অভিনয় বলে যে অনুষ্ঠানটা তুমি করতে, এবং সেটা খুব জনপ্রিয় একটি অনুষ্ঠান। এই যে এত জেলার অভিনেতাদের নিয়ে তুমি কাজ করলে, তাদের মধ্যে অভিনয় মানে বেশিরভাগটাই আমি বলছি যে নতুন প্রজন্ম যারা, তাদের মধ্যে তুমি অভিনয়ের যে খিদে বা তাদের যে কোথাও পৌঁছানোর যে তাগিদ, সেটা কিরকম দেখলে? তাদের কি মানে লক্ষ্যটা সেই টেলিভিশন, না লক্ষ্যটা ভালো অভিনয়, না লক্ষ্যটা কিছু শেখা কি? এবং তাদের মধ্যে কজনকে তুমি মানে আমি তোমার দল বা অন্য কোনো দলে মানে ইনক্লুড করতে পেরেছো, বা তাদের এখনো তারা নাটকের মঞ্চে থেকে গেছে বা অভিনয় শিল্পের সঙ্গে যুক্ত আছে? এটা না, আমি প্রথমে আগে অভিনয় অনুষ্ঠানটার ব্যাপারটা ক্লিয়ার করি। সেটা হচ্ছে যে আমি ভীষণভাবে অভ্যস্ত চুপি চুপি সমস্ত নাটক দেখে বেড়ানোর। কারণ আমি চুরি করতে ভীষণ ভালোবাসি। কারণ এই যে কারোর একটা ভালো নাটক দেখলাম, সেখানে তার আলোটা হয়তো খুব ভালো হয়েছে, আমি কি করে সেটাকে আমার নাটকে আনতে পারি? কারোর একটা ভাব খুব ভালো লেগেছে আমার, সেটাকে কি করে আমার নাটকে আনতে পারি? এই করতে করতে আমার বহু গ্রামেগঞ্জের নাটক দেখা হয়ে গেছে। আচ্ছা। এবং দেখে আমি চমৎকৃত, জেলার দলগুলোর চমৎকৃত হয়েছিলাম যে আমরা শহরে বসে যে ভাবনাটা ভাবতে পারছি না, আমরা তো একটা লিমিটেড জায়গার মধ্যে ভাবছি, হয় রাজনৈতিক, নয় বৈদেশিক অনুকরণ ইত্যাদি প্রভৃতি ভেবে যাচ্ছি। তার বাইরেও যে কিছু আছে আমি ওদের দলগুলোর থেকে শিখেছি। তারপরে যখন গিয়ে দূরদর্শন এরকম একটা সুযোগ দিল আমাকে, আমি তখন এই গ্রামেগঞ্জের দলগুলোকে আনতে শুরু করলাম। তারা ছোট 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 নাটক উপস্থাপন করলো। এবার কথা হচ্ছে, তোমার পরের উত্তরটায় যাই, আমরা যারা শহর কেন্দ্রিক, আমরা যারা শহর থেকে একটু বাইরে শহরতলিতে থাকি, আমাদের লক্ষ্যটা অনেক দূরে যায়। কিন্তু যারা একটু গ্রামের দিকে থাকে, যাদের কলকাতায় আসতে ঘন্টা 4 সময় লাগে, তারা কিন্তু নিজেদের থিয়েটার দিয়ে প্রকাশ করবে এই ধারণাটাই করে। তারা কিন্তু সিনেমা সিরিয়ালের স্বপ্ন দেখে না। আমাদের এখানে থিয়েটারটা করতেই আসে বহু মানুষ যে আমি সিরিয়ালে যাব, আমি সিনেমায় যাব। বহু ছেলে মেয়ে গেছে এবং তারা বেশ সাকসেসফুল হয়েছে। আবার সিনেমা করতে করতে সিরিয়াল এই থিয়েটারে চলে এসছে, এরকম সংখ্যাও নেহাত কম নয়। আবার দুটো দিকই সুন্দর সামলে চলতে পারছে, এরকম সংখ্যাও কম নয়। কিন্তু কখনোই গভীর গ্রামে থেকে তার স্বপ্নটা এসে পৌঁছচ্ছে না সিরিয়াল সিনেমায়। সে তখন থিয়েটারের মাধ্যমে নিজের প্রকাশ ঘটাতে চাইছে। এই তফাৎটা রয়ে গেছে। আর যখন নাটককার বা নাট্য নির্দেশক ঋষি মুখার্জির ঘরে স্বাগতা মুখোপাধ্যায়ের মতো একজন অভিনেত্রী থাকে, সেটা কি নাটক লেখবার সময়, যদি যে নাটকে তুমি ভাবছো যে ওকে নেওয়া যাবে, সেই নাটক লেখবার সময় কি একটা এক্সট্রা ফ্রি হ্যান্ড পাওয়া যায় যে আমি যাই লিখি সেটাকে পুল অফ করে মানে নিয়ে যাওয়ার ক্ষমতা সেই মানুষটার আছে? এবং আমি স্বাগতাদিকে একজন মানে কমপ্লিট জায়গার থেকে বলছি যে কি তার কণ্ঠ, কি তার অভিনয়, এবং আমি গহরজানের কথা আমি সকলকে বলি, আর আমি নিজেও একাধিকবার গেছি, সে তুমিও জানো, সেই যে বারংবার দেখা একটা যে সোলো অ্যাক্টিং, যে একার কাঁধে টেনে নিয়ে যাওয়া, এইটা তো খুব বিরল, খুব কম লোক পারে। সেই রকম একজন অভিনেত্রী ঘরে থাকা, সেটা কি চ্যালেঞ্জিং না খুব মানে সুবিধা? খুব সুবিধা। টু বি ভেরি অনেস্ট, শি ইজ ভেরি মাচ মাল্টি ট্যালেন্টেড গার্ল। একদম। এবং শুধু তাই নয়, ওর মননশীলতা বড্ড বেশি, এবং সব থেকে বড় হচ্ছে ওর হৃদয়টা। ও সবার জন্য ওর হৃদয় কাঁদে। আবার যখন কোনো কোথাও ধাক্কা লাগে, ও সব থেকে বেশি অভিমানী হয়ে ওঠে। এটাই তো একটা শিল্পীর চরিত্র হওয়া উচিত, যে সে যখন সৃষ্টির আনন্দে মেতে উঠেছে, পৃথিবী ভুলে গেছে। তারপরে যখন কোনো কারণে আঘাত পেয়েছে, সে প্রচণ্ড অভিমানী হয়ে বসে রয়েছে। আবার যখন সে সেই গণ্ডিটাকে কাটিয়ে উঠল, তখন সে বুঝতে পারলো এবং প্রকাশ্যে বলতে শুরু করলো, না না, ওটা তো আমি ভুল করেছিলাম। এতটাই ও খোলামেলা। সুতরাং এরকম একজন সাথী যদি পাশে থাকে, তখন সব ক্ষেত্রে সুবিধে হয়, সব ক্ষেত্রে হেল্প হয়।
আর আমি সেই সুবিধাটা পেয়ে গেছি অল টাইম, আমি সেই সৌভাগ্যবান। আর ক্রিয়েটিভ ডিফারেন্সেস তো থাকেই, সেইটা নিয়ে কোনো প্রজেক্ট নিয়ে মানে দুজনের মধ্যে এই ক্রিয়েটিভ ডিফারেন্সেসটা দেখা যায় না। স্বাগতার একটা অদ্ভুত মজা আছে, আমি স্বাগতার কথাই বলছি। সেটা হচ্ছে ও হচ্ছে ডিরেক্টরস আর্টিস্ট, আমি এইটা চাইলাম, ও কোনো কারণে যুক্তিটা খুঁজে পাচ্ছে না, ও সেটা নিয়ে প্রশ্ন করবে, তর্ক নয়, সেটা নিয়ে প্রশ্ন করবে। যদি ওর স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার না পেল, তাহলে ও নিজের মতো প্রেডিক্ট করে সেই জায়গাটাকে একটা অদ্ভুত রূপ দিয়ে দিল। যে কথাটা, যে ব্যাপারটা হয়েছিল আমাদের এর আগের দুটো নাটকের আগের, কথা বন পিয়াসী বলে একটা নাটক, সেখানে জঙ্গল নিয়ে এবং গাছগাছালি নিয়ে নাটকটা ছিল। সেখানে ও একটা বনদেবীর পাঠ করছিল। কারণ নাটকটা ছিল এরকম যে আমরা তো অনেকের কথা জানি, আমরা দক্ষিণ রায়ের কথা জানি, আমরা ওলা বিবির কথা জানি, এই জঙ্গলের দেবী, পুরো জঙ্গলের দেবীকে সেটা জানি না। তো রিসার্চ ওয়ার্ক করে যেগুলো বেরিয়েছিল তাতে ও বনদেবীর রোলটা পেয়েছিল। আচ্ছা, তো সেইটা ও নিজের মতো করে ও সুন্দর করে প্রেডিক্ট করে, কিছু কিছু জায়গা ওর সাথে ধাক্কা লাগছিল, ও সুন্দর নিজের মতো প্রেডিক্ট করে সেটাকে পাঞ্চ করে দিল, যেটাতে নাটকটাও একটা নতুন দিশা খুঁজে পেল, অবভিয়াসলি আমিও। আর এই যে তুমি যখন এমনি নাটক লেখো, তোমার যে দলটা, আমি তোমার দলের প্রসঙ্গে আসি, এই যে দলে যারা আসছেন, অনেক নতুন ছেলে মেয়েও তো আসে, এইখানে অনেক নাটকের দলের আমি শুনেছি তাদের একটা খুব অদ্ভুত সিলেকশন প্রসিডিওর থাকে, এলেই যে নিচ্ছেন তেমনটা তো নয়। তোমার সিলেকশন প্রসিডিওরটা কি হয়? আজকে যদি কেউ নবময়ূক দলে যোগ দিতে চায়, তাকে কি কি স্টেপ অতিক্রম করতে হবে? স্টেপ অতিক্রম করতে হবে মানে তোমাকে আগে দলটাকে বুঝতে হবে। তুমি এসেই নাটকে জয়েন করলে তুমি তো নাটকটার দলটাকেই চিনলে না। তুমি একটা বাড়িতে এসে বসবাস করছো, তুমি সেই বসবাস করা থেকে যদি তুমি খেতে চাও, তুমি বসতে চাও, তুমি স্নান করতে চাও, বাড়ির লোকজনকে তুমি চিনলে না, তাহলে তো তুমি পরিবেশটাই জানতে পারলে না। আমরা কি পরিবেশটা তৈরি করে রেখেছি তার সাথে তোমার অ্যাকাস্টামড হওয়া দরকার। এখানে আমার একটা দুষ্টুমি থাকে, আমি তার ধৈর্যের পরীক্ষাটাও নিয়ে নিই। হয়তো দীর্ঘদিন অপেক্ষা করতে হয় না, কিন্তু তাকে একটু অপেক্ষা করতেই হয়। আর এরকম হয়, মানে এটা আমি একদম খুব কৌতূহলের জায়গা থেকে বলছি, যে এক নাটকের দলে তো অনেক ছেলে মেয়ে থাকে, কিন্তু হয়তো দেখা যায় যে সমস্ত নাটকের দলই যে একসঙ্গে 3-4টে প্রযোজনা তাদের চলছে, সেটা তো হয় না। তো সেক্ষেত্রে সমস্ত ছেলে মেয়েরই যে প্রযোজনা চলছে তাতে অভিনয়ের সুযোগ থাকে, সেটাও সম্ভব না। তো এখানে এক একটা অনেক ক্ষেত্রে তো চাপা অভিমানের জায়গা থাকে। তো সেইটা কখনো তুমি মানে টিমের ক্যাপ্টেন হিসেবে তুমি বুঝেছো যে তোমার টিমের মধ্যে একটা তৈরি হচ্ছে? মানে আমি বলতে পারি, এটা সব মানুষই বলবে যে না, নেই। আমার দলের সাথে তো মেশা সম্ভব তোমার পক্ষে, সুতরাং তুমি তাদের মধ্যে থেকেই দেখে নিতে পারবে। আমার বহু ছেলে মেয়ে বসেও আছে, তাদের কোনো রিপারকাশন নেই, এবং তার থেকে বড় ব্যাপার হচ্ছে তারা ভাগ করে নিয়েছে। এই আমি সেটের দায়িত্বে থাকবো, এই আমি প্রপসের দায়িত্বে থাকবো, নিজেরাই ভাগ করে নিয়েছে, নিজেরাই সেই কাজগুলো করছে। মানে কোনো আলাদা করে কিছু নেই যে আমি এই নাটকে নেই তো কি হয়েছে, আমি পোশাকটা দেখছি, আমি পোশাকটা ইস্ত্রি করে দেবো রোজ। মানে এই ইনভলভমেন্টটা সবার, ইনভলভমেন্ট প্রত্যেকের আছে। আমার অ্যাকচুয়ালি নবময়ূক নাট্য সংস্থা কলকাতায়, আরেকটা আমার দল আছে, সেটা হচ্ছে বিচিত্রা নাট্য সংস্থা, সেটা কালিয়াগঞ্জে। আচ্ছা, এই দুটোর মধ্যে একটা অদ্ভুত মিল, কোনো নিজেদের মধ্যে কোনো গন্ডগোল নেই আমার ছেলে মেয়েদের মধ্যে। আচ্ছা, ক্যারেক্টার করতে পারলে ভালো, না পারলেও অসুবিধা নেই, আমি ওই কাজটা করে নেব। কিন্তু এই যে দুটো নাটকের দল, এইটার বিভাজন বলাটা হয়তো আমার ভুল, যে এদের মধ্যে পার্থক্যটা কি? এরা কে কি কাজ করে, মানে কোন দল কি ধরনের নাটক প্রযোজনা করে? হ্যাঁ, কালিয়াগঞ্জ বললামই, উত্তরবঙ্গের দলটা। সুতরাং ওইখানে আমি
আমি যখন প্রথম নাটক করি ওখানে করেছিলাম টুসুমণি, এখানে করেছিলাম ভদ্রেশ্বরীর গল্প, ওখানে টুসুমণি। মানে রাঢ় বাংলার জিনিস আমি উত্তরবঙ্গে নামাচ্ছি। আচ্ছা, মানে টোটালটাই আমার এক্সপেরিমেন্টাল একটা জায়গা, এবং ওদের দিয়ে অনেক কিছু করিয়েছি, ওই বিচিত্রা নাট্য সংস্থার ছেলে মেয়েদের দিয়ে রোবট ও রবীন্দ্রনাথ। আচ্ছা, মানে যখন এত উষ্ণতা বেড়ে গেল কিউকিমিজের নীতি অনুযায়ী যে একটা দিন এমন হবে যেখানে মানুষ সব রোবট তৈরি হয়ে যাবে, তাদের অভিযোজন হবে, তাদের পরিবর্তন হবে, তারা গিয়ে সব রোবটে পরিণত হবে, কিন্তু বেঁচে থাকবে একজন, তখনও তাকে প্রয়োজন হবে সবার, সে হচ্ছে রবীন্দ্রনাথ। তো সেই রবীন্দ্রনাথকে তো আমাদের এখনো সবার প্রয়োজন হচ্ছে, এবং রবীন্দ্রনাথকে প্রয়োজন হবার মাঝখানেই এই আর একটা জায়গায় ঢুকে পড়তেই হয় যে রবীন্দ্র নাটক যত বেশি এখন মানে মঞ্চে আমরা দেখছি, তার থেকে অনেক বেশি রবীন্দ্রনাথকে মানুষের প্রয়োজন হচ্ছে নিজেদের, যে এই সোশ্যাল মিডিয়ার যে প্রসঙ্গ এলো, নিজেদের কথা যেটা নিজেরা বলতে চাইছে সেটা রবীন্দ্রনাথের নাম দিয়ে লিখে দিতে। এইটাও খুব সাংঘাতিকভাবে সোশ্যাল মিডিয়ার দরুন দেখা যাচ্ছে, মানে সমস্ত ক্ষেত্রে রবীন্দ্রনাথ। সে তো মুখে মাইক্রোফোন থাকলে আর হাতে কলম থাকলে যে কোনো লাইনই রবীন্দ্রনাথের বলে চালিয়ে দেওয়া যায়, অনেক কিছু হয়, সেটা আমরা পশ্চিমবঙ্গে বসে চতুর্দিক থেকে সুন্দরভাবে দেখছি। তো হ্যাঁ, এখানেও আমরা বোকা, আমরা কেউ প্রতিবাদ করতে পারছি না, আবার সেই ভয় পাচ্ছি যে যদি কামড়ে দেয়। ওইরকম জায়গায় দাঁড়িয়ে আছি, ওইরকম থাকবো, এইভাবেই চলবে। রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের মতো বেঁচে থাকবে, আমরা তার একটা দাড়ির চুলও ছিঁড়তে পারবো না। আর তুমি যে প্রতিনিয়ত একটা কবিতা লেখো, তোমার কবিতা লেখার হাতটি অসম্ভব ভালো, সেটা যারা তোমার সোশ্যাল মিডিয়া ফলো করে তারাও জানে। তো তোমার লেখা কবিতা তুমি কি খুব তোমার নাটকের মধ্যে টেকনিক্যালি নিয়ে আসো? না না, যখন যে নাটকে প্রয়োজন হয় নিয়ে আসি। আর নাটকের সঙ্গীত ভাবনার ক্ষেত্রে তুমি কি মাথায় রাখো? ওই একটা জিনিসই রাখি, শিকড়ের টান, একদম পরিষ্কার। আর তাতে তো মানে স্বাগতাদির ইন্টারফারেন্স থাকাটা, স্বাগতাদি তো ফোকের একজন মানে মহিরু হয়েই পরিণত হয়েছে। হ্যাঁ, মানে ইন্টারফারেন্স সেভাবে থাকে না, কিন্তু সাজেশনও থাকে না, কিন্তু ও দেখতে থাকে। মানে ও আমার কিছু লেখা বানানো এগুলোর দিকে যেমন বেশি ইন্টারফেয়ার করে না বা বাধা দেয় না, বা বলে না এইটা নয় এইটা, ও জানতে চায় যে তোমার কি ভাবনা থেকে এটা এলো। যদি দেখে যে না ওর সাথে ক্লাশ করছে, ও তখন বলে যে আমার মনে হয় এইটা যদি হয়, দিস মাচ। আর নাটকের মঞ্চে তুমি কি রেকর্ডেড মিউজিকে বিশ্বাসী বেশি না লাইভ মিউজিক? সেটা নাটকের প্রয়োজন অনুযায়ী, কখনো লাইভ মিউজিক, কখনো রেকর্ডেড মিউজিক, সেটা নাটকের গতি অনুযায়ী বা নাটকের চরিত্র অনুযায়ী সেই ডিসিশনটা নিতে হয়। আর এখন যেটা দেখা যায় যে মঞ্চ ভাবনায় অনেকে অভিনবত্বের ছোঁয়া রাখেন, যে একটা প্রচন্ড সুন্দর মঞ্চটাই চোখ টানছে, আবার অনেকে খুব সিম্পল মঞ্চের উপরে অভিনয়ের জায়গাটায় জোর দেন। তোমার মতে কি যে মঞ্চ ভাবনাটাও কি প্রয়োজনের নিরিখে, না তুমি? একদম প্রয়োজনের নিরিখে, নাটকের চরিত্র যা সেই অনুযায়ী। আমি দেখাচ্ছি একটা মাঠের চাষ করে এরকম লোকের বাড়ি, আমি দেখাচ্ছি পেছনে 5 স্টার হোটেলের ঘর, সেটা সিরিয়ালে সম্ভব, হয়তো থিয়েটার এখনো পর্যন্ত সম্ভব হয়নি। আর আমি শেষের দিকে এলাম, যেটা হচ্ছে যে নবময়ূক এবং বিচিত্রা নাট্য দল তারা নতুন কি নাটক করছে আগামীতে? তোমার দল, ওই যে বললাম আমার এখানে, এটা তো বোকালোকের থিয়েটার, বোকালোকের থিয়েটার উঠছে, তার সাথে আরো 2টো নাটক উঠছে একই সাথে। আচ্ছা। আর তেমনি ওখানে এই মুহূর্তে পত্রাবলী চক্রবর্তীর লেখা একটা নাটক, ও রিসেন্টলি দিল্লি ইউনিভার্সিটি থেকে ডক্টরেট পাওয়ার চেষ্টা করছে থিয়েটারের উপরে। তো সেই ওর একটা নাটক নিয়ে কাজ হচ্ছে। তা এছাড়াও নাটক চলছে, ভোগ বলে একটা নাটক চলছে। আচ্ছা। আর নাটক নিয়ে, মানে তোমার নাটক নিয়ে রাজ্যের বাইরে, তুমি তো এই ব্যাঙ্গালোরে যাওয়ার কথাও তুমি বলছিলে। আমরা মোটামুটি গোটা ভারতবর্ষ ঘুরে নিয়েছি আমাদের এই নাটক করার দৌলতে। আর এইখানে তুমি দর্শকের যে ব্যবহার,
দর্শকের যে রিসেপটিভ ব্যাপারটা থাকে, কিভাবে তারা রিসিভ করছেন নাটকটা, এটা অনেকের ক্ষেত্রে আমি দেখেছি যে তারা বলেন যে বাইরের দর্শকরা একদম অন্যরকমভাবে রিসিভ করছেন, আবার আমাদের এখানের দর্শকরা অন্যভাবে রিসিভ করছেন। তোমার নাটকের ক্ষেত্রে এটা দেখার বিষয়। সেটা হচ্ছে কলকাতায় এনারা অনেক সময় বেশি বেশি নাটক দেখে অভ্যস্ত, তারা অনেকটা শুধু এন্টারটেইন হতে যায় না, কিছু পেতেও যায়। আর বাইরের দর্শকরা এন্টারটেইন হতেই যায়, কারণ হয়তো গোটা বছরের মধ্যে 3টে দিনের একটা ফেস্টিভ্যাল হচ্ছে, ওই 3টে দিন তারা ভিড় করে রইল, ওই 3টে দিনই তাদের খুব আনন্দের দিন, একটা মেলার মতো, একটা উৎসবের মতো। আর একদম লাস্ট প্রশ্ন, যেটা যে নাটকের টিকিট, যেটা আমাদের অনেকের অভিযোগ রয়েছে যে নাটকের, তাও তো এখন 500-700 পর্যন্ত, 1000 পর্যন্ত প্রায় টিকিটের দাম চলে গেছে, কিন্তু বেশ কিছুটা আগেও আমরা দেখেছি যে কলকাতার দল যখন নাটক করে, তাদের নাটকে 300 টাকার টিকিট হলে লোকে বলছে যে 300 টাকা, কিন্তু সেই একই সময়ে যখন জিডি বিড়লা সভাঘরে একটি মুম্বাইয়ের দল এসে নাটক করছে, সেই নাটক 2500 টাকার টিকিট মুহূর্তে সেল হয়ে যাচ্ছে। এই যে বৈমাত্র্য সুলভ আচরণ ঘরের দলের প্রতি, এইটা বাঙালির ছিল, সেটা কি এখন অনেকটা কমেছে, না সেটা বাঙালির দোষ বলে দিয়ে লাভ নেই। সেটা হচ্ছে আমরা যখন বাজারে যাই তখন হিসেব করি না, হয়তো আমার ঠাকুরদা বাবা যে 35 পয়সায় চালটা কিনেছেন, আজকে সেটি আমি 350 টাকা দিয়ে কিনছি। সুতরাং যখন থিয়েটারটা দেখতে যাব, আমরা তো বুঝতে পারছি না, এটা তো বাজার নয়। আমি সেই 1 টাকা 50 পয়সায় দেখেছি, আজও সেটাতেই দেখব, কারণ আমি এন্টারটেইনড হতে যাচ্ছি। সেটারও যে মূল্য বেড়ে গেছে, যারা থিয়েটারটা করছে তাদেরও একটা পেট আছে, হয়তো বুঝতে পারে না, বা হয়তো বুঝেও আবার সে এক কথা, বোকালোকের থিয়েটার। বোকালোকের থিয়েটার চলতে থাকুক, আর ঋষিদা আরও অনেক সমসাময়িক প্রাসঙ্গিক থিয়েটার বানাতে থাকুন, আর আপনারা সবাই দেখবেন, সেটাও আমরা জানি। নাটকে ইউজ করেছে এরকম কিছু একটা মানে কবিতা যদি তোমার লেখা। একবার ভেবেছিলাম গাছ হব, দেখলাম অনেক হাঙ্গামা, শিকড়টা পাঠিয়ে দিতে হবে মাটির তলায়, হাত পাগুলো মেলে রাখতে হবে আকাশের দিকে তাকিয়ে, চিৎকার করে বলতে হবে হাফ দৃষ্টি, ওরে আমাকে রক্ষা কর, কেউ কেটে ফেলিস না। পরের বার ভাবলাম না, তাহলে গাছ হয়ে লাভ নেই, বরং পাখি হব। পড়বি তো পর একদম শিকারির সামনে, জালে ধরে নিয়ে গিয়ে এ হাত থেকে ও হাত, ও হাত থেকে সে হাত। পরে মনে হলো আমি কি বেশ্যা হলুম নাকি? ভাবলাম না, এবার বরং আকাশ হব। আকাশ হতে দেখলাম আমি যে এখন মানুষ, তার সাথে কত মিল। আকাশটা রেগে গেলে গরম হয়ে যায়, আকাশটা যখন দুঃখ পায় সেও আমার মতো কাঁদে, খালি তফাৎটাই একখানি। সেই একখানি তফাৎ আমাকে গর্বিত করলো যে আমি মানুষ, আমার মা আছে, বাবা আছে। আকাশ বেচারার বংশ পরিচয় কিচ্ছু নেই। অনেক ধন্যবাদ ঋষিদা ফোর্থওয়ালকে টাইম দেওয়ার জন্য। আর অবশ্যই তোমার নাটক খুব ভালো হোক, এবং 3টে পরপর নাটক তোমরা আনছো, সেই অপেক্ষায় আমরাও থাকলাম, আমাদের দর্শকরাও থাকলো। আপাতত আপনাদের সবার জন্য এইটুকুই রাখলাম, পরের এপিসোডে আবার দেখা হবে।